আমার খবর। সব জল্পনা উড়িয়ে দিন দুপুরে শান্তিনিকেতন এসডিপিও অফিসে সশরীরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। দুপুর 3:25 নাগাদ আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্যকে নিয়ে হাজিরা দিতে হাজির হন। তখন এসডিপি অফিসে হাজির ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। তিনি এই মামলার তদন্তকারী অফিসার। প্রায় 2 ঘন্টা বিভিন্ন প্রশ্নের উত্তর চান তদন্তকারী অফিসাররা। যথাযথ প্রশ্নের উত্তর দিয়েছেন অনুব্রত মণ্ডল বলে অনুব্রতর আইনজীবী জানিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদ শেষ করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে অনেক সংবাদ মাধ্যম উল্লেখ করেছিলেন পিছন দিকে গোপনীয়ভাবে প্রবেশ করেছেন অনুব্রত, তা একেবারেই মিথ্যা বলে দাবি করেছেন অনুব্রতর আইনজীবী। সেখান থেকেই সরাসরি বোলপুর দলীয় কার্যালয়ে হাজির হন অনুব্রত মণ্ডল। কিছু বলবেন? আমরা দেখতে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে এসডিপি অফিস ছেড়ে পুলিশ এই মুহূর্তে সম্পূর্ণভাবে কর্ডন করে অনুব্রত কিছু বলবেন? আমরা দেখতে পাচ্ছি কিছু বলবেন? তবে দলীয় কার্যালয় থেকে বেরোনোর সময় কিছুটা সাংবাদিকদের গুগলি দিয়ে গেলেন। কি বললেন অনুব্রত, চলুন শুনে নিই। এখন কি কথা বলবেন একটু? শরীর ভালো আছে? দেখি আমি দুদিন দেখি, তারপর চাল চলন দেখি তারপর। তবে সংবাদ মাধ্যম নানান খবর প্রকাশকে তীব্র সমালোচনা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য। আমার খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নানান প্রশ্নের উত্তর দেন তিনি, শুনুন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকারী অফিসার মাননীয় এসডিপিও, তিনি সিনিয়র আইপিএস অফিসার, তিনি এই মামলার তদন্তকারী অফিসার। তিনি যথারীতি আইন মোতাবেক অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দিয়েছিলেন। অনুব্রত মণ্ডল আইনের ওপর আস্থা রেখে মাননীয় তদন্তকারী অফিসারের ওপর আস্থা রেখে তিনি আইনের মধ্যে দিয়ে সেদিন অসুস্থ ছিল। যথারীতি আমরা তদন্তকারী অফিসার যে সময় বলেছে, আমরা হয়তো 2 মিনিট আগে গিয়েছি, তদন্তকারী অফিসারের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। তার পক্ষে আমি এবং আরো 3 জন আইনজীবী ছিলেন। আমরা বলেছিলাম যে স্যার, উনি অসুস্থ, আপনাকে তদন্তে সহযোগিতা করবে, আপনি যখন উনি সুস্থ হবেন আসবেন। তদন্তকারী অফিসার তিনি আমাদের বক্তব্য শুনেছিলেন। পরবর্তীকালে তার পরের দিনই একটি দ্বিতীয় নোটিশ আমাদেরকে সার্ভ করেন। দ্বিতীয় নোটিশ সার্ভ করার পর আমরা সেই নোটিশ গ্রহণ করি। গ্রহণ করার পর আমরা, উনি সত্যিকারই অসুস্থ ছিলেন, তার মেডিকেল সার্টিফিকেট দিয়ে আমরা তদন্তকারী অফিসারের কাছে 5 দিন, ডাক্তারবাবু বলেছিলেন 5 দিন বেড রেস্ট, সেটাও আমরা জানিয়েছিলাম। উনি সেই দরখাস্ত গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে উনি যথারীতি আইন মোতাবেক আজকে উনি সুস্থ হয়েছেন। আজকে আমরা কিন্তু আইনের মাধ্যমে, আইন প্রক্রিয়া মেনে তদন্তকারী অফিসারকে সহযোগিতা করার জন্য আমরা কিন্তু যথারীতি গিয়েছিলাম তদন্তকারী অফিসারের কাছে। কিন্তু দুঃখের বিষয় জানেন, আপনাদের কিছু প্রথম শ্রেণীর টিভি চ্যানেল, তারা যে ভুল তথ্যগুলো দিচ্ছে, আমরা পিছন দিকে ঢুকলাম। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি যে এসডিপিও অফিসের সামনে ঢুকতে গেলে প্রথম গেট কোনটা? আমরা কি সেই গেট দিয়ে ঢুকিনি? গাড়ি কি সেই গেট দিয়ে ছিল না? আমরা যখন বেরিয়ে এলাম তখন সেই গেট দিয়ে বেরিয়েনি? তাহলে আমরা কখন যাব? আপনি কি আমাদেরকে ডেকেছেন? কোনো সাংবাদিক কি আমাদেরকে ডেকেছেন? আমাদেরকে ডেকেছেন এসডিপিও সাহেব, তদন্তকারী অফিসার, তার নির্দেশ অনুসারে আমরা যথারীতি হাজির হয়েছি। সাংবাদিকদেরকে জানিয়ে যেতে হবে টিভি চ্যানেল যে ধরনের কোন গাড়িতে যাব, গাড়ির সম্পর্ক বলছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার নিজের গাড়ি ব্যবহার নাও করতে পারি, আমি অপরের গাড়ি নিয়ে যেতে পারি। সেই গাড়িতে এটা নয়। এটা পরিষ্কার আপনাদেরকে বলেছিলাম যে যেভাবে চক্রান্ত করছে, বিশেষ করে একটা সর্বভারতীয় চ্যানেল তিনি দাবি করেন
কিন্তু তিনি মিথ্যা সংবাদ পরীক্ষণে মানুষকে বিভ্রান্ত করাচ্ছেন। আমি বারবারই বলেছি যে তদন্তের যদি সঠিক তথ্য আছে, আমাদের বিশ্বাস আছে তদন্তকারী অফিসারের উপর, তিনি সঠিক তথ্য দেবেন রিপোর্টে, তাহলে দেখা যাবে যে এই ঘটনাটা চক্রান্ত এবং সুপরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে। তার কারণ মিথ্যা গল্পের অবতারণা করে সংবাদ পরিবেশন করে, যেটা কোনোভাবেই কাম্য নয়। মানুষ সাধারণত আপনাদের উপর, প্রেসের উপর নির্ভর করে। প্রেস এরকম মিথ্যা খবর দেন কেন? মিথ্যা পিছনে দরজা দিয়ে ঢুকলেন। অনুব্রত মণ্ডল কি চোর না ডাকাত না কি? তিনি মিথ্যা দিয়ে ঢুকবেন? তিনি কোন দিকে ঢুকেছেন? তিনি কি সেই সময়কার দেখাতে পারবেন কোন ছবি যে আমরা পিছনে দরজা দিয়ে ঢুকেছি? তাহলে সেদিন তিনি বললেন না কেন? তদন্তকারী অফিসাররা যে আপনাদেরকে দেখেছিল সেই বিষয়গুলো আমরা জানবো না, কিন্তু যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কি? আমরা তদন্তকারী অফিসারকে যথাযথভাবে তিনি যেভাবে বলেছেন আইন মোতাবেক আমরা তার উত্তর দিয়েছি। তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার আইনের মধ্যে হবেন। কিন্তু আমরা বারবারই বলেছি স্যার, আমরা তদন্তে সহযোগিতা করব। আগেও বলেছিলাম যে তদন্তে সহযোগিতা করব, আজও করছি, ভবিষ্যতেও যদি আপনি বলেন যে যেভাবে যখন ডাকবেন আমরা কিন্তু আসবো। আপনারা কি আইনত আবার কোনো বের করেছেন? এখন সেই বিষয়ে তদন্তের ব্যাপারে এখন কোনো বক্তব্য রাখবেন। আপনার লেগে একটা অভিযোগ হচ্ছে যে আপনি আইনজীবী, তৃণমূলের আইনজীবী, কিন্তু দেখা যাচ্ছে বিজেপির হয়ে আপনি এতদিন ধরে কাজ করছেন, বিজেপির আইনজীবী বলে আপনাকে আখ্যা দেওয়া হচ্ছে। এটা খুব হাস্যকর। আইনজীবীদের কোনো তকমা থাকে না। যখন আমি মঞ্চে উঠবো, রাজনৈতিক মঞ্চে উঠবো, তখন আমার তকমা আইনজীবী হিসাবে। কিন্তু আমি, যিনি অভিযুক্ত হন তিনি কোন দল সেটা আমার দেখাতে প্রয়োজন নেই। অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী তার হয়ে আমি রিপ্রেজেন্ট করব। আমাদের বক্তব্য যে একজন আইনজীবী অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তির পক্ষে মাননীয় আদালতে সওয়াল করবেন, তার পক্ষে যুক্তি খাড়া করবেন, তার মক্কেলের আইনের পরিসীমার মধ্যে যা বলার সেটা বলবেন। যে যুক্তিটা খণ্ড ওনারা বলছেন সেটাও আপনাদের একটা টিভি চ্যানেল যেটা বলা হচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাই যে আমার পারমিশন ছাড়া এই ধরনের কথা উনি বলেন কি করে। আরেকটা বলুন যে এই প্রসঙ্গটা বিজেপি তৃণমূল আসছে কেন? বিজেপি তৃণমূল কেন আসবে? আপনার কাছে কি তৃণমূলের কি কারোর মামলা আছে? এই মামলা করার একাধিক যারা পদে আছেন তৃণমূলের যারা লিডার, আপনি নানুর থানা বলুন, লাভপুর থানা বলুন, বোলপুর থানা বলুন, বর্তমানে শান্তিনিকেতন থানা বলুন, ইলামবাজার থানা বলুন, বহু তৃণমূলের মামলা আমার কাছে আছে এবং এখনো করে যাচ্ছি। এবং তারা এখনো পর্যন্ত পদাধিকারী, তারা তৃণমূলের শাসক দলের পদাধিকারী, এটুকু বলতে। তারা যদি আজকে অস্বীকার করেন, আমি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দেবো যে তাদের ওকালতনামা আমাকে দিয়েছে। উকিলদের কোনো থাকে না। আমরা যখন রিপ্রেজেন্ট করি, আমি তৃণমূলের হয়েও, আমি যদি আমার কাছে কোনো বিজেপির আছে তাহলে আমি সেটা বিজেপির হয়েও করতে পারি, কিন্তু আমি বিজেপির লয়ার হিসাবে করছি না। তিনি একজন অভিযোগকারী বা অভিযুক্ত, তার পক্ষে আমি রিপ্রেজেন্ট করছি। আমার দেখার কথা নয় যে তিনি তৃণমূল কি তিনি কংগ্রেস কি তিনি সিপিএম, এটা আমার দেখার কথা নয়। এটা আমরা করতে পারি না অ্যাডভোকেট সেক্টর। আমি বলতে পারি যে কোনো ব্যক্তি, আপনি তৃণমূল করছেন আপনার মামলা নেবো না, আপনি বিজেপি করছেন আপনার মামলা নেবো না। একটা সংবাদ পরিবেশন করছেন একটা টিভি চ্যানেলে, এটা দুঃখজনক। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।